এমন একজন মানুষকে আমরা পেয়েছি যিনি আমাদের সময়টাকে রাঙিয়েছেন, যিনি নিজে একজন রাঙা মানুষ এবং যার প্রভাবে রাঙা হয়েছে আরো অনেকের জীবন এবং যিনি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল। শুভ সকাল সবাইকে। স্যার, আপনার সাথে আমরা আগামী 1 ঘন্টা ধরে অনেক কথা বলবো, আপনার কাছ থেকে অনেক কিছু জানবো। তার আগে আমাদের দর্শকদের আপনার সম্পর্কে ছোট্ট করে একটু জানিয়ে দিন। অবশ্যই। ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক, ব্র্যাক ইউনিভার্সিটিতেও খণ্ডকালীন অধ্যাপনা করছেন। এছাড়া বাংলা সাহিত্যে গল্পকার ও প্রাবন্ধিক হিসাবে তার খ্যাতি রয়েছে। তিনি বাংলা একাডেমির ফেলো, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সদস্য, 25 বছর ধরে বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির চিফ মডারেটর। সাহিত্যে অবদানের জন্য 96 সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। 2005 সালে তার লেখা প্রেম ও প্রার্থনার গল্প বইটির প্রথম আলোর বর্ষসেরা বই পুরস্কার অর্জন করেছে। একই বইয়ের জন্য একই বছর তিনি জেমকন সাহিত্য পুরস্কারও লাভ করেন। খুব অল্প জানলাম আমরা স্যার সম্পর্কে, আসলে অনেক কিছু জানানোর আছে। স্যার, আমরা আপনার ছোটবেলা থেকে শুরু করতে চাই। অবশ্যই, মানে জন্ম থেকে শুরু না করলেই হয়, সেই সময় কোনো স্মৃতি নেই। তো ছোটবেলার কোন জিনিসটি? সিলেটে আপনার ছোটবেলা কেটেছে? আমার জন্ম হয়েছিল সিলেটে। জি। 9 বছর বয়স পর্যন্ত সিলেটে ছিলাম। তারপর কিছুদিনের জন্য 4 বছরের জন্য চলে গিয়েছিলাম, 6 বছর পর্যন্ত সিলেটে ছিলাম। আমার জন্ম হয়েছে 1951 সালে। 56 সালে চলে গিয়েছিলাম আমরা কুমিল্লাতে। আমার বাবা ছিলেন শিক্ষা বিভাগে, মা ছিলেন স্কুলের শিক্ষিকা। তো একই সঙ্গে কুমিল্লায় বদলি হলেন। সেখানে 5 বছর থাকার পর আমরা আবার ফিরে আসলাম। 61 সাল থেকে 68 সাল পর্যন্ত আবার নিরবচ্ছিন্নভাবে সিলেটে ছিলাম। 68 সালে যখন বাবা আবার ফিরে এলেন সিলেটে, তখন বাবার ইচ্ছা ছিল যে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য, মায়ের ইচ্ছা ছিল ডাক্তারি। আমি ভাবলাম যে আমার স্বাধীনতা বিপন্ন করে আমি কিছুই পড়বো না, কারণ ডাক্তারি পড়তে গেলে ওখানেই থাকতে হতো। তারপর আমি চলে আসলাম ঢাকায়, এসে ইংরেজিতে ভর্তি হয়ে গেলাম। তো ছোটবেলাটা খুব চমৎকার কেটেছে, কারণ সিলেট শহর তো তখন একটা ছবির মতো শহর ছিল। স্যার, এই চমৎকারের পেছনে আমরা যতদূর জানি যে আপনার সেই ছোটবেলাতে মানে শিক্ষকতা, মানে শিক্ষা যে জীবনটা শুরু হওয়া, সেই সময় আপনি কিছু শিক্ষকের সান্নিধ্য পেয়েছিলেন যারা প্রত্যেকের জায়গাতে প্রতিষ্ঠিত এবং অত্যন্ত সুনাম রয়েছে। একটা উদাহরণ দিই, যে এখন তো ইংরেজি মাধ্যমের স্কুল না হলে তো ইংরেজি শেখা যায় না। আমাদের যিনি শিক্ষক ছিলেন ইংরেজিতে, 2-3 জন শিক্ষক পেয়েছি, তাদের ইংরেজি এত উচ্চ মানের ছিল, এবং এই যে সামান্য উচ্চারণে ভুল হলে একেবারে যে মার দিতেন। এখন তো স্কুলে কি বলা হয়, কর্পোরিয়াল পানিশমেন্ট যেটাকে বলা হয়, সেই পানিশমেন্ট বা দৈহিক শাস্তি, এটি একেবারে নিষিদ্ধ করা হচ্ছে। আমাদের সময় তো সেগুলি ছিল না। বেতের বাড়ি না হলে মানুষ হবে না, এই ধরনের চিন্তা থেকেই। এবং আমার যে শিক্ষকরা ছিলেন, যেমন একজন শিক্ষক হামিদ আলী স্যার ছিলেন, একবার তার সামনে ইভিনিং বলেছিলাম, উনি পেন্সিল দিয়ে এখানে কুতা দিতেন, দিয়ে বলেন যে ইভিনিং বলতে থাক, আর ওই লেফট রাইট করে না, সেরকম একবার ইভিনিং আর একবার ইভিনিং, এইভাবে ইভিনিং কথাটা একেবারে মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছিলেন। তো প্রত্যেকটা শব্দের উচ্চারণ, প্রত্যেকটা শব্দের ব্যবহার বাক্যে এবং বাংলা ইংরেজি দুটোতেই একেবারে সমানভাবে যেন প্রতিষ্ঠিত হতে পারি, সেই বিষয়টি। আর আমাদের সিলেটিদের উচ্চারণ তো সাংঘাতিক। আমরা গুল আলু দিয়ে গরু গুস খাই, এরকম। তো সেখানে গো উচ্চারণ, তারপরে যেমন আমাদের অমর, আসলে তো অমর, অসাধারণ, এই বিষয়গুলি একেবারে জোর দিয়ে আমাদেরকে শেখানো। সেই স্কুল সিলেট সরকারি পাইলট স্কুল বলতাম আমরা, সেই স্কুলের অনেকে আবার বলতো গভটি স্কুল, গভর্নমেন্ট থেকে গভটি, GOVT। তো সেই স্কুলটা একটা অসাধারণ স্কুল ছিল, এখনো আছে, তবে সেই জৌলুস তো আর নেই। সামনে বিশাল নদী ছিল, সেই নদীটিও ছোট হয়ে গেছে। নদীর সামনে এখন একেবারে দালান টালান তুলে নদী আর দেখা যায় না, আগে ক্লাস থেকে নদী দেখা যেত। তারপর তার আগে যে পাঠশালায় পড়তাম, সেই পাঠশালাটা দুর্গা কুমার পাঠশালা ছিল, সেখানেও শিক্ষকরা অসাধারণ ছিলেন। আমি বলবো যে আমার ছোটবেলায় যে শিক্ষকদের সান্নিধ্য পেয়েছি, এই শিক্ষকদের মতো আর শিক্ষক আমি আর পাইনি। তাদের প্রভাব কি এখনো আপনার মধ্যে আছে? মানে আপনি যে শিক্ষকতা এসেছেন, কতটুকু কাজ করে তাদের? প্রচুর কাজ করে, নিজের অজান্তে কাজ করে। তাদের শাস্তি তারও আর দেখা দিতে পারি না। যদি আমার একটা প্রিয় কথা, যে যখনই ফার্স্ট ইয়ার বিশেষ করে ছেলে মেয়েদের যখন আমি বলি যে দেখো, তোমাদের আগে আমি কিন্তু সমস্যা করলে জানলা দিয়ে ফেলে দেব, ওরা অনেকে বিশ্বাস করে। আমরা যে 22 জনকে ফেলে দিয়েছি, তোমাদের 23 নম্বর কে হবে বলো। তো এই শাস্তির আমি ভয় দেখাই। আসলে তো শাস্তি দেওয়া যায় না, কিন্তু শাস্তির আড়ালে যেটা ছিল তাদের ভালোবাসা ছিল, নিষ্ঠা ছিল। একটা ছাত্র বা ছাত্রী কতখানি শিখছে সেটি একটা
প্রধান বিবেচনা ছিল। তাদের প্রধান চ্যালেঞ্জ ছিল, এবং আমার এক খুব প্রিয় শিক্ষক ছিলেন, উনি বলতেন যে আমার কাজ হচ্ছে সব বাড়িতে যখন ফিরে যাই তখন ভাবি যে আমি কতখানি দিতে পেরেছি, এবং আমি যেটা দিতে পারিনি, কেন পারিনি সেটা আমি নিজেকে জিজ্ঞেস করি। তা চিন্তা করে দেখো যে একজন শিক্ষক বলছেন যে আমি কতখানি দিতে পেরেছি, সন্ধ্যায় গিয়ে আমি বিচার করি নিজের উপর, যেটা দিতে পারিনি আগামী দিন কিভাবে দেব সেটা আমি ভাবতে থাকি, তাহলে তো আর কিছুই লাগে না। এই দেশে তো আর শিক্ষার অবনতি হওয়ার কোনো কারণই থাকতে পারে না। আর আমি যে সময় কথা বলি তখন তো প্রাইভেট টিউশন কিছু ছিল না। এই মেট্রিকের আগে, আমরা তখন মেট্রিকে বলতাম যদিও এসএসসি চলে এসছে, 3 মাসের মতো খুব বেশি হলে একজন শিক্ষকের বাড়িতে গিয়ে হয়তো প্রাইভেট পড়ছি, ওরা খুব লজ্জা করে পড়াচ্ছেন, টাকাটা নেওয়ার সময় নিচ্ছেনই না, এরকম একটা ভাব। এখন তো একদম কোচিং সেন্টার একটা বাণিজ্য, মূল্যবোধের জায়গাতে স্যার অনেক বড় একটা পরিবর্তন নিশ্চয়ই এসেছে। কাজে আমি যে প্রভাবের কথা বললে, আমি কিন্তু আসলে এই প্রভাবটুকু আমি নিজের ভিতর থেকে অনুভব করি যে আমি আসলে কতটা দিতে পারছি। এবং একজন শিক্ষক তো একজন রোল মডেল, তাই তো? এই যে 45 মিনিট 50 মিনিট শুধু একজন শিক্ষককে দেখছে ছেলেমেয়েরা, শিক্ষকের অজান্তে কিন্তু অনেক কিছু নকল করছে, অনেক কিছু পছন্দ করছে, অনেক কিছু অপছন্দ করছে। তো যেটুকু পছন্দ করছে সেটুকু যদি ভালো হয় তাহলে ওদেরও জীবন উন্নত হতে পারে। আর যেটুকু আমার ভিতর অপছন্দের জিনিস, যদি আমি সেগুলি ঠিক করে না নিতে পারি, তাহলে যে পরে দেখা যাবে যে ওই ছেলে বা মেয়ে আমাকে আর মানছেই না, বা আমার সঙ্গে তার দূরত্ব সৃষ্টি হচ্ছে। এবং ছাত্রছাত্রীর সঙ্গে যখন দূরত্ব সৃষ্টি হয় কোনো শিক্ষকের, পিতামাতার সঙ্গে সন্তানের দূরত্ব সৃষ্টি হয়, তার থেকে আর বেদনাদায়ক তো কিছু হতে পারে না। জি, নিঃসন্দেহে। স্যার, আমরা আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে যে দীর্ঘ 25 বছর যাবত আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, ডিউডিএস, যেটাকে আমরা বলি বিতর্ক গড়ার কারিগর যে প্রতিষ্ঠানটিকে বলা হয়, সেখানের সাথে আপনি জড়িত আছেন চিফ মডারেটর হিসেবে। এই লম্বা একটা সময় এখানে জড়িত আছেন, সেটার একটা এক্সপিরিয়েন্স এবং যুক্ত হওয়া ডিবেটের সাথে, এই পুরো ব্যাপারটা যদি আমাদেরকে একটু বলতেন। ওই যে সিন্দাবাদের গল্প আছে না, যে কাঁধে একটা উঠে গেল কিছু একটা বিষয়, যেমন নামানো যাচ্ছে না, অনেকটা সেরকম একটা ব্যাপার দাঁড়িয়েছে। আমি চাচ্ছি বহু বছর থেকে যে আমি আর পারছি না, সময় দিতে পারছি না, সময়টা না দিলে তো হয় না। ওই প্রথমে ছিল মডারেটর, পরে সিদ্ধান্ত এলো যে ঠিক আছে আমাদের আরো মডারেটর থাকবেন, আপনি চিফ হয়ে যান। ছাড়তেই পারছি না, মাঝখানে কিছু একটা জটিলতা ছিল, সেটাও আমি তখন রাগ করে ছেড়ে দিব ভাবছিলাম। একটু রাজনীতি ঢুকে পড়েছিল, কিন্তু আমি চেষ্টা করেছি এই সংগঠনটিকে পুরোপুরি অরাজনৈতিক রাখতে। রাজনীতির যদি একবার স্পর্শ এসে যায়, ওই বাঘে ছোলে যেরকম 18টা ঘা হয়, এই রাজনীতি ছোলে আমি দেখেছি 1800 ঘা হয়। ওখান থেকে বেরোনো খুব মুশকিল, যার জন্য আমি চেষ্টা করেছি বহুদিন। প্রথমে যখন যাই তখন খুব বড় বড় বিতার্কিক ছিল, আমার থেকে অনেক উঁচু মানের বিতার্কিক, কিন্তু বিরূপাক্ষ পাল, তারপর নামটাও ভুলে যাচ্ছি, নিয়ামত, এই ধরনের অনেকেই ছিল। তো ওরা যখন আমাকে টানাটানি করলো যে একজন তো আমাদের মডারেটর লাগে, কারণ ততদিনে বাইরের সঙ্গে তো যোগাযোগটা হচ্ছে, নানান ধরনের ওয়ার্ল্ড বিতর্ক হচ্ছে, এখানে সেখানে অস্ট্রেলিয়ান বিতর্ক হচ্ছে, সেখানে একজন মডারেটর লাগে। ওরা আমাকে ধরলো যে আপনি আমাদের সঙ্গে থাকুন। আমার একটা সুবিধা ছিল যে বিশ্ববিদ্যালয়ে যে কর্তৃপক্ষ ছিলেন তাদের সঙ্গে আমি দাম দর করতে পারতাম, দেন দরবার যাকে বলে, যে বাইরে যাচ্ছি কিছু টাকার দরকার, ইউনিভার্সিটি পয়সা নেই, তহবিল খুব ছোটখাটো তহবিল, তারপর আমি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের সঙ্গে কথা বলে বের করে নিয়ে আসছি। তারপর মতিঝিল গিয়েছি ওদেরকে নিয়ে, মতিঝিল তখন এত ব্যস্ত যে ছিল না 80-র দশকের দিকে। তারপরে দেখেছি অনেকেই আমার পরিচিত অপরিচিত কিছু পয়সা দিয়েছেন, কি বিমানের টিকিটটা দিয়েছেন, ফলে আমি 3-4 বার নিয়ে গিয়েছি ছেলে মেয়েদের বিদেশে। আমার সবচেয়ে বড় আনন্দের অভিজ্ঞতা হচ্ছে একবার আমরা এমআইটি এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে হারিয়েছিলাম গ্লাসগোতে, এবং আমি বিশ্বাস করিনি। যখন হারালাম তখন হার্ভার্ডের যিনি দায়িত্বে ছিলেন তিনি আমাকে এসে বলেন যে এরা কারা, কোন গ্রহ থেকে এসছে তারা। আমি খুব ক্ষুদ্র একটা গ্রহ, কিন্তু গ্রহটা খুব সতেজ গ্রহ, সাবধান, এই সতেজ গ্রহ যখন বড় হবে আপনাদের গ্রহ সংকুচিত হবে, আমরা কিন্তু গবল করে ফেলবো, আপনি নিয়ে নেবো আপনার ভিতরে। তো এটি ছিল আমার কাছে খুব আনন্দের। সেই সময় খুব ভালো ভালো বিতার্কিক ছিল, নিয়ামত ইলাহি, এই সমস্ত অনেকেই যেত, মেহের নিগার জুন, সেও ছিল আমাদের বিতার্কিক। ওই সিঙ্গাপুরে একবার তো শ্রেষ্ঠ বক্তা হয়েছিল। তো এই অভিজ্ঞতাগুলি আমরা ফিরে এসে যখন ছেলে মেয়েদের সঙ্গে বসতাম তাদেরকে অনুপ্রাণিত করতাম, বলতাম যে বিতর্ক হচ্ছে নিজেকে পরিষ্কার করে একটা অভিযান, এবং বিতার্কিক যারা তারা কিন্তু 3টা গুণ নিয়ে তাদের আসতেই হয়। একটা হচ্ছে ভাষা, দ্বিতীয় যুক্তিতর্ক, তৃতীয় হচ্ছে সহনশীলতা।
আমি জোর করে কিছু বলতে পারবো না। ছাত্র জীবনের পাশাপাশি বিতর্কের শুরুটা আপনি কখন করলেন? বিতর্ক কিন্তু তেমন করা হয়নি, কারণ আমাদের স্কুলের একটা ঘন্টা ছিল, যে ঘন্টাটি আমাদের একজন শিক্ষক ছিলেন মঈনুদ্দিন স্যার। উনি আমাদের ইংরেজি শেখাতেন, খুব ধার্মিক মানুষ ছিলেন, অসাধারণ খুব পবিত্র একজন মানুষ ছিলেন। তিনি চাইতেন যে আমরা যেন পৃথিবীর সঙ্গে চলতে পারি, তার জন্যে আমাদের ভাষাটা শুদ্ধ হতে হবে এবং আমাদের কিছুটা আত্মবিশ্বাস থাকতে হবে। তা আত্মবিশ্বাস জাগাবার উপায় কি, উনি বিতর্কের আয়োজন করতেন। তখন শুক্রবার দিন কিন্তু স্কুল বন্ধ থাকতো, যদিও শুক্রবার দিন অফিস খোলা থাকতো অনেক সময়। ওই বৃহস্পতিবার শেষ ঘন্টাটি ছিল আমাদের বিতর্কের। তো যারা উৎসাহী তারাই আসতো ন্যাচুরালি। তো স্যার তখন খুব সুন্দর করে আমাদের বিতর্ক শেখাতেন। বলতেন যে একটা যুক্তি এবং একটা পাল্টা যুক্তি, তার মধ্যে একটা দ্বন্দ্ব চলবে, যে যার যুক্তি বেশি শানিত হবে, যার যুক্তির পিছনে অনেক বেশি ওজন থাকবে, ভার থাকবে, সেই জিতবে। তো এই বিষয়টা কিন্তু তখন আমাদের মাথায় চলে এসেছিল। কিন্তু সেরকম বিতর্ক যাকে বলে বিতর্ক প্রতিযোগিতা অনেক পরের ঘটনা। এখন তো আন্ত স্কুল হচ্ছে, আন্ত কলেজ হচ্ছে, তখন তো এগুলি কিছুই ছিল না। বিশ্ববিদ্যালয়ে আসার পরও যখন প্রথম দিকে আমার খুব আগ্রহ ছিল, কিন্তু কোনো বিতর্ক সংগঠন ছিল না। তো স্বাধীনতা যখন শুরু হয়ে গেল যুদ্ধ, তখন তো আর এদিকে নজর দেওয়ার কারো প্রয়োজন ছিল না। স্বাধীনতার পর এসে যখন বিতর্ক সংগঠনগুলি আবার নতুন করে হচ্ছে, তখন দুই একটা বিতর্ক করার সুযোগ পেয়েছি। এই হলের পক্ষে, বিভাগের পক্ষে করেছি কিনা মনে নেই, কিন্তু হলের পক্ষে করেছি। খুব বেশি হাতে গুনে 4 থেকে 5টা বিতর্ক। সেই হিসাবে আমাদের যে আমার যে বিতর্কের অভিজ্ঞতা, এখন একজন তরুণ বিতর্কিকের হয়তো 1 মাসের অভিজ্ঞতা থেকে আমার বেশি নয়। কিন্তু বিতর্কের সূত্রগুলি আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছিলেন সেই শিক্ষকেরা। আর বিতর্কের যে প্রয়োজনীয়তা, সেটা আমরা বুঝেছি যখন স্বাধীনতার পর দেশ যখন বিভিন্নভাবে বিভাজিত হয়ে যাচ্ছে, তখন মতের এত বেশি পার্থক্য দেখা যাচ্ছে, সহিংসতার একটা বিস্তৃতি ঘটছে, তখন আমরা ভেবেছিলাম যে বিতর্কের মাধ্যমে আমরা কিছু করতে পারি কিনা। ততদিনে আমার মাস্টার্স পরীক্ষা দেওয়া হয়ে গেছে, শিক্ষক হিসেবে যোগদান করে ফেলেছি। আর তখন বিদেশ যাব, পিএইচডি করতে যাব, তখন আর সেই উৎসাহটুকু ছিল না, সুযোগও ছিল না। যখন 81 সালে ফিরে আসলাম, তখন দেখলাম যে এটাকে আবার নতুন করে করা যায় কিনা, এবং খুব চমৎকার একটা যোগাযোগ ঘটে গিয়েছিল। তখন কিছু নতুন বিতর্কিক তৈরি হচ্ছিল, তাদের সঙ্গে যখন আমার মিল হলো, তখন আমি বললাম যে আমার নিজের বিতর্ক করার প্রয়োজন নেই, বিতর্কের সঙ্গে আমি সংযুক্ত হই। তবে শিক্ষকদের সঙ্গে ছাত্র যদি বিতর্ক হয়, সেটা কিন্তু মাঝে মাঝে করেছি। এবং তখন বুঝেছি যে আমাদের নতুন প্রজন্মের মানটা অনেক উঁচু। চমৎকার। ছোটবেলা থেকে যেহেতু শুরু করছিলেন, আবার একটু ছোটবেলায় যাই। আমরা জেনেছি ছোটবেলায় আপনার বেশ অসুস্থ ছিলেন, আপনি বেশ কিছু অসুখ ছিল আপনার। তো এই যে বড় হয়ে ওঠা, মানে এত কাজের সাথে সংযুক্ত হওয়া, সেই অসুখগুলি কি কখনো অসুবিধার সৃষ্টি করেছে, প্রভাব ফেলেছে? না, আমি একটা ডানপিটে ধরনের ছিলাম আর কি, যার জন্য বাইরে যেতাম, যেখানে সেখানে হয়তো খেয়ে ফেলছি। ফলে আমার ছোটবেলা এই টাইফয়েড থেকে শুরু করে এমন কোনো অসুখ নেই যেটি হয়নি। তো এই অসুখের জন্য আমার স্কুলে যাওয়া কিন্তু অনেক পিছিয়ে গিয়েছিল। আপনার হাতে খড়ি হয়েছিল আপনার মায়ের? আমার মা আমার প্রধান শিক্ষক ছিলেন, আর মা তো স্কুলের শিক্ষক ছিলেন। মা কিন্তু আমার জন্মের আগে থেকেই সিলেট সরকারি পাইলট অগ্রগামী বালিকা বিদ্যালয় বলে, এখন সেটি কলেজও হয়েছে, সেই স্কুলের শিক্ষক ছিলেন। 1945 সালে যোগদান করেছিলেন। 47 সালে যখন দেশ বিভাগ হয়ে গেল, তখন মা দেখলেন যে কয়েকজন মাত্র শিক্ষিকা, কারণ যারা হিন্দু ধর্মাবলম্বী ছিলেন তারা অনেকে চলে গেলেন, আর মুসলমান ঘরের মেয়েরা তো আসতো না, শিক্ষা দীক্ষা কম ছিল। মা বাড়ি বাড়ি গিয়ে মেয়েদেরকে নিয়ে আসতেন, এই কাজটিও করেছেন তিনি। এবং এত একজন নিষ্ঠাবান শিক্ষক ছিলেন যে অকল্পনীয়। সকালবেলা তো চলেই যেতেন, তো সমস্ত দিন আমাকে দেখাশোনা করতেন আমার কয়েকজন কাজের মানুষ যাকে বলি আমরা, কিন্তু আমাদের ছোটবেলার অভিজ্ঞতা হচ্ছে তারা আমাদের একদম আত্মীয়ের মতো। তাদের সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলতে হবে, নাহলে বাবা একেবারে শেষ করে দিবেন। তো হাবিব ভাই নামে একজন ছিলেন, উনি আমার ছিলেন বলা যায় দ্বিতীয় শিক্ষক। যে উনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন। তো মার হাতে হাতে খড়িটা হয়েছে আমার। ক্লাস 4-এ প্রথম স্কুলে গিয়েছে, কাজে দেখা যায় যে কতখানি লম্বা একটা সময় আমি পেয়েছি বাড়িতে। তাতে সুবিধা হয়েছে কি, আমার পছন্দের বইগুলি পড়তে পেরেছি, হাতে খড়ি হয়েছে, বই পড়িয়েছেন মা, নিজে নিজে বই এনে দিয়েছেন, গল্প বই পড়ো। গল্প বইয়ের মধ্য দিয়ে কিন্তু আমার প্রথম আমার পড়াশোনার সূত্রপাত।
স্যার আপনার মার কথা বলছিলেন, মার ইচ্ছা ছিল আপনি ডাক্তার হবেন এবং বাবার ইচ্ছা ছিল আপনি ইঞ্জিনিয়ার হবেন, শেষ পর্যন্ত আপনি হলেন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রসায়নের প্রতি আগ্রহ ছিল একসময়। আমি তো রসায়নে ভর্তি হতে গিয়েছিলাম। আমি আসলে বিশ্ববিদ্যালয়ে যখন আসি তখন আমার কোনো ধারণাই ছিল না যে আমি কি পড়তে এসেছি। আচ্ছা। তো তখন বন্ধুরা যেদিকে যাচ্ছে, কেউ বলে অর্থনীতি পড়ো, আমি বললাম যে অর্থনীতি, অর্থ জিনিসটা আমার ভালো লাগে না। রসায়ন পড়ো, তখন বললো বা কার্জন হল তো খুব সুন্দর জায়গা। ওখানে গিয়ে আমি পরীক্ষাও দিলাম, কিন্তু সামান্য একটা ঘটনা ঘটেছিল, যাই হোক আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। আমার একজন শিক্ষক আমাকে ঠিক বুঝতে পারেননি, আমাকে বলছিলেন তোমার শার্টের বোতাম খোলা, তুমি একটা অভদ্র ছেলে। আমি বলেছিলাম এইমাত্র বাস থেকে নামতে গিয়ে আমার বোতাম ছিঁড়ে গেছে, এটা সত্যি কথা ছিল। তখন তিনি আমাকে লায়ার বলেছিলেন বা এই ধরনের, আমার খুব মন খারাপ হয়ে গিয়েছিল। আমার তখন মনে হয়েছিল যে যারা ছাত্রদের মনে রসায়নটাই বুঝতে পারেন না তাদের কাছে কি করে পড়ে। একজনই ছিলেন উনি, অবশ্য আমি পরে বুঝেছি নিজেও হয়তো সেদিন তার মেজাজ হয়তো ভালো ছিল, থাকতেই পারে। আমি সে ব্যাপারে আমি কোনো অভিযোগ নেই, বরঞ্চ আমার লাভে হয়েছে, সাপে বর হয়েছে। আমি তখন কেমিস্ট্রি বাদ দিয়ে চলে আসলাম আর্টস বিল্ডিংয়ে। নিচের তলায় ইতিহাস ভালো লাগলো না, মানে সব কিছুর মতো নিচে চাপা পড়ে থাকার মতো। ইংরেজি তখন এস এম আলী, যিনি ডেইলি স্টার পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন, আমার মামা, ওনার বাবাও ছিলেন আমার নানা সৈয়দ মুস্তফা আলী। তো এদের সঙ্গে যখন আমার কথাবার্তা হচ্ছে, তখন আমাকে বললেন যে তুমি এস এম আলী বললেন যে তুমি ইংরেজি পড়ো, তোমার সাংবাদিকতায় প্রবেশ করতে হবে। কিন্তু উনি তো ইতিহাসবেত্তা ছিলেন। না, ইংরেজি। আচ্ছা, উনি নিজেও ইংরেজি না, সৈয়দ মুস্তফা আলী ছিলেন ইতিহাসবেত্তা। মুর্তজা আলী কি ছিলেন? মুর্তজা আলী ছিলেন ইতিহাস, সেটাই বলছি। মুস্তফা আলী ছিলেন সরকারি কর্মকর্তা, আর মুস্তফা আলী ছিলেন লেখক। আচ্ছা। তো এই তিন নানাই কিন্তু খুবই জ্ঞানী মানুষ ছিলেন তাদের নিজেদের ক্ষেত্রে, এবং দুই নানাই আমাকে বললেন যে তুমি ইংরেজি পড়ো। আর এস এম আলী, যিনি আমার মামা, তিনি বললেন তুমি ইংরেজি পড়ো, কারণ তিনি তো সাংবাদিকতা করেছেন ইংরেজি পড়ে। তার ধারণা এই ভাগনাটাও সাংবাদিক হবে। আমিও সেরকম ভাবেছি যে আমি সাংবাদিক হবো, ইংরেজিটা পড়ি কিন্তু সাংবাদিক হবো। আচ্ছা। তো এই ছিল একটা অনিশ্চয়তার ব্যাপার আমাদের। কিন্তু ইংরেজিতে ঢুকে পড়ার পর যখন শিক্ষকদের পেলাম, ডক্টর খান সরওয়ার মোর্শেদ, ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা ডক্টর ছিলেন, পিএইচডি, যিনি ৭১-এ শহীদ হয়েছেন, প্রফেসর আহসানুল হক, এই শিক্ষকদের পেয়ে, এবং হুসনে হক আমাদের আরেক শিক্ষক ছিলেন, রাজিয়া খান আমিন, অসাধারণ কিছু শিক্ষক, যাদের দেখে আমার এত ভালো লাগলো যে এই বিষয়টা আমি পড়বো। তখন ইংরেজিতেই থেকে গেলাম, আর কোথায় যাওয়ার ইচ্ছা থাকলো না। ইংরেজিতে শিক্ষকতা করেও এই যে বাংলা সাহিত্যে দক্ষতা, এটি কেমন করে বা আগ্রহটা তৈরির জায়গা সম্পর্কে? ওই যে প্রথমে বলেছিলাম যে আমাদের স্কুলে, আসলে স্কুলেই তো ভিত্তি গড়ে মানুষের। আমাদের স্কুলে ইংরেজি যে দুর্দান্ত কিছু শিক্ষক পেয়েছিলাম, যারা একেবারে ইংরেজি চর্চা করতেন। বাংলার শিক্ষক ছিলেন আমাদের একজন, যিনি একটা বই লিখেছিলেন, যে আমেরিকায় গিয়েছিলেন, ফিরে এসে একটা বই লিখেছেন। সেরকম শিক্ষক পেয়েছি যারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন বাংলা। রবীন্দ্রনাথকে চিনিয়েছেন সেই শিক্ষক আমাদের। আরেকজন শিক্ষক ছিলেন আমার খুব প্রিয় একজন আমাদের স্যার ছিলেন, তিনি বলতেন যে সবসময় বড় বড় লেখকদের বই পড়বে যাতে তোমার বাংলা শুদ্ধ হয়। তো রবীন্দ্রনাথের যে সমস্ত শিশু বিষয়ক বই টই ছিল, কবিতা ছিল, যেগুলো আমাদের পড়াতেন। এমনকি রবীন্দ্রনাথের ছোট গল্প 2 থেকে 3টে আমাদের বেছে দিয়েছিলেন, সেগুলি পড়ো। ফলে বাংলায় যে ভালো করতে হয়, বাংলা যে একটা ভাষা, যাকে শিখতে হবে, তার উচ্চারণ জানতে হবে, তার ব্যাকরণ শিখতে হবে, তার লেখা এবং প্রকাশের ভিতর, মৌখিক এবং লিখিত প্রকাশের ভিতর একটা সামঞ্জস্য থাকতে হবে, বিষয়গুলি তখন শিখিয়ে দিয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়ার কথা জানছিলাম, কাহিনী জানছিলাম, এবং সেখানে পড়তে গিয়ে আপনি অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন, মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন, দুটো গোল্ড মেডেল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এত সুন্দর রেজাল্টের পেছনে মানে কিভাবে সম্ভব হলো আর কি? আমি নিজেও বুঝতে পারিনি আসলে, কারণ আমি সেই রকম ভালো ছাত্র বলা যাবে না যারা খুব প্রচণ্ড পরিশ্রম করে। আমার ওই ইংরেজিতে ঢোকার উদ্দেশ্যই ছিল যে একটু আরাম করে ঘুমাতে পারবো। ডাক্তারি পড়তে যে আমি মেডিকেল কলেজে গিয়েছিলাম, সেখানে ফরমালিন দেওয়া যে মৃতদেহ দেখে টেকে আমি বললাম যে এইটা আমার না। এবং আমার পরিচিত একজন ছিলেন 1 বছর সিনিয়র, তিনি বলেন যে 18 ঘন্টা পড়তে হয়। আমি তো 18 ঘন্টা ঘুমাতে চাচ্ছি। তখন ইংরেজি বিভাগে ঢুকে যেটি হয়েছিল, আসলে আমার প্রচুর পড়তাম, বাইরের বইটই প্রচুর পড়তাম, পাঠ্য বইগুলো আমার সব পড়া হয়ে যেত।
আর ক্লাসটা যখন হতো আমি খুব মন দিয়ে শুনতাম। আচ্ছা, অনেক ক্লাস ফাঁকি দিতাম, সেটাও ঠিক, কিন্তু যেটুকু শুনতাম খুব মন দিয়ে শুনতাম। আর সময়ের কাজটা সময় করে নিতাম, এটা আমার একটা বড় কাজ ছিল, যে আমি হয়তো 2 ঘন্টা পড়েছি সমস্ত দিনে, কিন্তু একটু মন দিয়ে যে সময় পড়ছি সেই সময়টা ওই একটা সময় যখন আমার মন দিতে পারবো। যেমন সন্ধ্যার সময় কোনোদিন আমি টেবিলে পাওয়া যেত না, ওই মাঝ রাতের দিকে পড়তাম, যখন সবাই ঘুমিয়ে গেছে আমি তখন হয়তো 2 ঘন্টা পড়ে ফেললাম। দিনের বেলা আমাকে কোথাও কেউ পেতো না, লাইব্রেরিতে যেতাম। অনেক সময় বলাকা সিনেমা হল ছিল, সেখানে তখন আমাদের স্টুডেন্ট কনসেশন নিয়ে 6 আনা দিয়ে টিকিট কিনে যেতে পারতাম। সেখানে যেতাম ওই যে 2-3 ঘন্টা এয়ার কন্ডিশন ঘরে ঘুমাতাম, ঘুমাবার জন্য শুরু হতো, ঘুম থেকে জাগিয়ে দিতাম, বেশ মাঝখানে ঘুমিয়ে নেওয়া হতো। তো বিশ্ববিদ্যালয়ের সময়টা খুব আনন্দের সময় কাটিয়েছে। আমার মনে হয় একটা সূত্র হচ্ছে ভালো করার, যে অর্থে আমার রেজাল্টটা ভালো হয়ে গেছে, সেটি হচ্ছে যে কাজটি আমি করব সেটা মনের আনন্দ নিয়ে করব, চাপিয়ে দেয়া নয়। আর কোনো ভীতি থাকলে চলবে না। পরীক্ষার আমার কোনোদিন কোনো ভীতি ছিল না। আমার পরীক্ষা হলে যাওয়ার আগে একটা ইমপ্রুভ ডায়েট হতো হলে, আমি সূর্যসেন হলে থাকতাম। তো তখন 11টার সময় পরীক্ষা শুরু হতো, 3টার সময় শেষ হতো, এরকম 10টার দিকে খাওয়া দেওয়া হতো। কোনো বন্ধু বান্ধব খেতে পারতো না উত্তেজনায় বা আতঙ্কে। আমি ওদের ইমপ্রুভ তো মুরগি টুরগি আছে এগুলি আমার পাতে সব দিয়ে যেত, আমি অনেকক্ষণ চিবিয়ে চিবিয়ে খেয়ে অনেকটা ঢেকে তুলতে ক্লাসে গিয়ে পরীক্ষা হলে বসতাম। আর পরীক্ষার সময় আমি কোনোদিন কোনো ভয় পেতাম না। আমি দেখেছি অনেক ভালো ছাত্র একটু ভয় পেয়ে গেলে জানা জিনিসটা ভুলে যাচ্ছে। তো যাই হোক কিভাবে হয়ে গেছে এটি তো আর বললাম। এখন আবার যদি আমাকে প্রথম বর্ষে বোর্ড থেকে বেরোতে আমার এই রেজাল্ট নিয়ে বেরোতে পারবো আমার বিশ্বাস নেই। একটা সময় সবকিছু সংযোগ হয়ে যায়, কোথা থেকে যে হয় আমি নিজেও জানি না। তবে এটা ঠিক যে যেটুকু প্রস্তুতি আমার প্রয়োজন ছিল, প্রস্তুতি ছিল। তবে যেভাবেই হয়ে থাকুক না কেন, ব্যাপারটা আপনার জন্য যেমন ভালো হয়েছে আমাদের জন্য তেমনি ভালো হয়েছে। আমার মা খুব খুশি হয়েছিলেন, বাবা খুব খুশি হয়েছিল। আমরা এখন আপনার লেখালেখির প্রসঙ্গে আসতে চাই। 1969 সালে আপনি চিত্রকলা নিয়ে লেখালেখি শুরু করেন, চিত্রশিল্পী বন্ধুদের পরিচিত করে দেওয়ার জন্য। তখন কি প্ল্যান ছিল এরকম যে আপনি লেখক হবেন? না, লেখক হওয়া মানে আমি যখন ইংরেজি বিভাগে ভর্তি হলাম তখন দেখলাম যে লেখালেখিটা বেশ মজার জিনিস। তো কারণ অন্য লেখালেখি তো পড়ছি, আমরা উপন্যাস পড়ছি, কবিতা পড়ছি, এবং ভালো ভালো উপন্যাস পড়তে গিয়ে মনে হলো যে জীবনটাকে এত সুন্দর দেখিয়েছেন। তারপর তো আমার পড়ার পরিধি তো একটু বেশি ছিল, আমাদের সময় ছিল কি বন্ধু বান্ধব সবাই বই কিনতো, ফলে বাংলা সাহিত্যের সব তো পড়া হয়ে গেছে, মেজর যেগুলি বলছি প্রধান কাজ। তখন একটা সুপ্ত ইচ্ছা হয়তো ছিল মনের ভেতর, কিন্তু চারুকলার বিষয়টা ছিল ভিন্ন। যে আমার বন্ধু ছিল মারুফ, যে একসময় খবর পড়তো টেলিভিশনে। তারপর শাহাবুদ্দিনের সঙ্গে কিছুদিন পরে পরিচয় হলো। ইব্রাহিম নামে একটা বন্ধু ছিল আমার, সেও খুব ভালো ছবি আঁকে। ওদের এক্সিবিশন হচ্ছে আর আমি তখন ওইখানে আড্ডা মারতে যেতাম। আর চারুকলাটা খুব ভালো লাগতো, সেখানে জয়নুল আবেদিনকে দেখা যাচ্ছে, শফিউদ্দিন সাহেবকে দেখা যাচ্ছে, এত বড় বড় কিংবদন্তির মানুষ সামনাসামনি দেখার তো একটা বিরাট সুযোগ ছিল তখন। এই করতে করতে চারুকলার প্রতি একটা আগ্রহ জন্মে যায়। আর ওদের যখন এক্সিবিশন শুরু হলো তখন তো আমাকে লেখালেখি করতেই হলো। তো এই চারুকলার লেখাটা হচ্ছে সেইভাবে আসলো। আমি যখন হাতে কলমে শিখিয়ে ফেললাম অনেক কাজ, কিভাবে অ্যাচিং করতে হয়, কিভাবে অ্যাকুয়াটিং করতে হয়, সেগুলো কিন্তু উডকাট, এগুলো কিন্তু দেখেছি ওদের সঙ্গে বসে বসে দেখেছি, শিখেছি। ফলে লেখার জন্য যে মৌলিক জ্ঞানটুকু দরকার সেটা ছিল, পাঠ্য বইতেও ছিল, ফলে ওই লেখার একটা সুযোগ হয়ে গেল। আর গল্প উপন্যাস লেখার বিষয়টা বেশ কিছুদিন পরে এসছে। প্রথমে তো কবিতা লিখেছি কিছুদিন, 3টি কবিতা ছাপা হয়েছিল। একটা ছাপা হয়েছিল সমকাল পত্রিকা, যেটা সিকান্দার আবু জাফর সম্পাদক ছিলেন। আমি 2টো কবিতা দিলাম, তিনি একটা দেখে বললেন ঠিক আছে, একটা ফেলে দিলেন বাস্কেটে, এরকম ছিলেন। তো ছাপা যখন হলো তখন বেশ সাড়া পড়ে গেল, তখন সমকালে ছাপা হওয়া বিরাট। পরিক্রমায় ছাপা হলো, সিরাজ চৌধুরী স্যার ছিলেন সম্পাদক। আর কণ্ঠস্বর আবদুল্লাহ আবু সাইদ, আমি সাইদ ভাই বলে ডাকি, উনি ছেপে দিয়েছিলেন। কিন্তু নিজেরই মনে হলো কবিতা আমার না, ভালো লাগলো না। তারপর বেশ একটা একটা গল্প লিখলাম বিশাল মৃত্যু নামে, সেটা 1973 সালে, যেটা 74 সালে বিচিত্রায় বেরিয়েছিল। ওইটা ছিল আমার প্রথম গল্প। তারপর তো বাইরে চলে যাওয়ার পর অনেক গ্যাপ হয়ে গেল। ফিরে এসে 81 সালে অনেক বই নিয়ে এসেছিলাম বিদেশি। তখন বিদেশি সাহিত্য নিয়ে কোনো লেখালেখি হতো না। সংবাদের আবুল হাসনাত বলেন যে আপনি একটু লিখুন। তখন অলস দিনের হাওয়া নামে একটা কলাম, প্রতি 2 সপ্তাহ পর পর একটা কলাম বেরোতো, সব বিদেশি লেখার আলোচনা। তখন তো এই গুগল ছিল না বা কিছু যে টিপলেই পাওয়া যাচ্ছে সবকিছু, কাজে তখন আমাদের বই পড়ে পড়ে সব বের করতে হতো। এটি খুব জনপ্রিয় হয়েছিল। তো
তো সেই জন্য আমি প্রতি 2 মাসে 2টো লিখতে গিয়ে আর অন্য কিছু লেখার সুযোগ পাইনি, একাডেমিক লেখালেখি ছাড়া। পরে 1989 সালে তখন বিচিন্তা নামে একটা কাগজ ছিল, মিনার মনসুর তার সম্পাদক ছিলেন, সেখানে আফসান চৌধুরী কাজ করতেন। তিনি আমার থেকে একটা ঈদ সংখ্যার একটা গল্প নিলেন, সেটি বেশ জনপ্রিয় হলো এবং সৈয়দ শামসুল হক এটার প্রশংসা করলেন। তারপর থেকে আমার শুরু হয়ে গেল গল্প লেখার পালা। এই তো তারপর একটা প্রবন্ধ উপন্যাস লেখার জন্য সাজ্জাদ শরীফ প্রথম আলোর তার ঈদ সংখ্যার জন্য আমাকে খুব ধরলো যে একটা উপন্যাস লিখতে হবে, তো লিখেই ফেললাম একটা উপন্যাস। ব্যাস এইভাবে মোটামুটি সাহিত্যিক হয়ে ওঠা। স্যার, ছোটবেলায় বাবা মা একটি মূল্যবোধে তার সন্তানকে বড় করেন, সেই মূল্যবোধ সারা জীবনই প্রভাব রেখে চলে। আপনার জীবনেও নিশ্চয়ই সেরকম রয়েছে। আপনি কি সেই মূল্যবোধে আপনার সন্তানকে বা আপনার ছাত্রদেরকে মানে সামনে এগিয়ে নিতে পারছেন? কতখানি পারছি সেটা বলা যাবে না, তবে চর্চা করার চেষ্টা করছি। আমার বাবা সবসময় বিশ্বাস করতেন সততা হচ্ছে প্রধান শক্তি, বিনয় হচ্ছে একটা দুর্দান্ত শক্তি। উনি যে স্কুলের যে পিয়ন ছিল বাবার, উনি যখন বাড়িতে আসতেন তখন মোড়া দিতে হতো, চেয়ার দিতে হতো, আপনি বলতে হতো। একটা রিক্সাওয়ালার সঙ্গে যখন আমরা যেতাম বাবা তাকে আপনি বলতেন। এখন দেখি যে একজন তরুণ ছেলে একজন রিক্সাওয়ালাকে তুই বলছে। তো এই বিষয়গুলি কিন্তু পরিবার থেকে শিখতে হয়, পরিবারই শিখাতে হবে। এটি কিন্তু আসলে স্কুলে শেখাবার বিষয় নয়। স্কুলে আমরা যা শিখছি সেটা কিন্তু এক ধরনের মূল্যবোধ, আর পরিবার যেটা শিখছে সেটা এক ধরনের মূল্যবোধ। এই দুটো মিলে কিন্তু একটা বিশাল মূল্যবোধের ভাণ্ডার আমাদের যাকে বলি। তো ছাত্রছাত্রীর ভিতর এটি যখন আমি দেওয়ার চেষ্টা করি তখন আমি স্মরণ করি আমার শিক্ষকদের। একটা ছোট গল্প বলি, আমার যে বললাম মঈনুদ্দিন স্যারের কথা বললাম, উনি প্রতিদিন আমাদেরকে বলতেন যে তোমরা একটা ভালো কাজ করেছো, একটা খারাপ কাজ করেছো, এগুলি বলো আমাদেরকে। তো আমার এক বন্ধু ছিল প্রদীপ, ওর দাদা ছিলেন খুব নামকরা কবিরাজ। তো প্রদীপ এসে একদিন বলে যে স্যার আমি একটা খুব ভালো কাজ করেছি, আমি সকালবেলা আমার মায়ের জন্য পূজার ফুল তুলেছি। তো স্যার বলছেন খুব ভালো খুব ভালো, আমরা সবাই খুব প্রশংসা করলাম। খারাপ কাজ কি করেছিস? পূজার ফুলটা চুরি করেছিস। তো স্যার বলছেন যে খুব খারাপ কাজ করেছিস, এটা কি করে করা যায়, এটা সামলানো যায়? বলছে যে নিজের ফুল থাকলে হয়। আমাদেরকে বললেন যে প্রদীপ যদি না পারে তোমরা তার বাড়িতে গিয়ে ফুলের গাছ রুয়ে দিয়ে এসো। এবং সেদিন প্রথম যেদিন প্রদীপ এসে আবার বললো যে স্যার আমার মা আমার সেই ফুলের গাছ থেকে ফুল দিয়েছে মাকে, বললেন তাহলে দুটো কাজ ভালো হলো। তো এই যে ভালো কাজ মন্দ কাজের হিসাব নিতেন, এটা কিন্তু খেলার ছলে নিচ্ছেন, কিন্তু শিখিয়ে দিয়েছেন কতগুলি জিনিস। হিন্দু ধর্মের একটি ছেলে, তার বাড়িতে আমরা পূজার ফুলের গাছ লাগিয়ে দিয়ে আসবো, এই কথাটা কিন্তু গুরুত্ব অসাধারণ। উনি কিন্তু অসম্ভব ধার্মিক মানুষ ছিলেন। তার কাছে ধর্মটা ছিল সহনশীলতা, বিনয়, নম্রতা এবং সত্যবাদিতার একটা বিষয়। এটি তো আর আমাকে মাইক দিয়ে অ্যানাউন্স করার মতো জিনিস না, এটা তো চর্চার বিষয়। তো আমি যখন দেখেছি আমার শিক্ষকদের ভিতর এই বিনয়ের চর্চা আছে, আমার বিশ্ববিদ্যালয়েও দেখেছি তাদের ভিতর সহনশীলতার চর্চা আছে, তখন আমার স্বভাবতই আমি তার দিকে আকৃষ্ট হয়েছি। এখন আমি কতটা করতে পেরেছি আমি জানি না, কারণ আমি তো আবার এই যুগের মধ্যে পড়ে গেছি। আমাদের সময় তো কোনো, আমি বলি যে আমাদের সময় একদম পর্দাহীন একটা সময় ছিল, অর্থাৎ স্ক্রিন ছিল না। তোমাদের সময় প্রত্যেকের হাতে একটা করে স্ক্রিন আছে না, মোবাইল ফোন, ল্যাপটপ আছে, এই আছে সেই আছে, টেলিভিশন আছে, কম্পিউটার আছে। আমাদের শুধু সিনেমা হল ছাড়া কোথাও কোনো স্ক্রিন ছিল না। ফলে আমরা ছিলাম একেবারে পড়ার যুগের মানুষ, পড়ছি, শুনছি, রেডিওতে শুনছি খুব বেশি হলে, কিন্তু বই পড়ছি। এখন 10টা বই পড়লে একটা বাদ বিচার হয়, এই বিষয়টা পরিবারের ভিতরে নেই। আমি বলি সবাইকে যে এক আলমারি বই রাখুন, দেখবেন সন্তান ভালো হচ্ছে। আমি বলেছি সবসময় যে সন্তানের সঙ্গে বন্ধুর মতো আচরণ করবেন, সন্তান ভালো হবে। আমার ছেলে, একটি ছেলে আমার, তাকে আমি সবসময় বলতাম যে দেখো তুমি নিজের সঙ্গে ঝগড়া করো না, তুমি যে কাজটি করতে যাচ্ছ তোমার সবচেয়ে যে সম্ভাব্য সবচেয়ে বড় শক্তি তুমি প্রয়োগ করো, তারপর যা হবে সেটার সঙ্গে ঝগড়া করবে না। তুমি চেষ্টা করেছো, পারোনি, তারপর তুমি রাগ করে চলে গেলে কোথাও বা মন খারাপ করলে তা কিন্তু না। তুমি চেষ্টা করেছো কতখানি, 100 ভাগ, ঠিক আছে, তারপর আর তুমি ঝগড়া করো না। এটি কিন্তু আমাদের পরিবারগুলিকে শেখায় যে ও ফার্স্ট হয়েছে, তুমি কেন ফার্স্ট হওনি। আমিও আমার সন্তানকে আমি কতখানি দিয়েছি, ওই সন্তান কতখানি পেয়েছে, এই বিচারে আমি যাব না। আমি তাকে কিছুই দিইনি, আশা করছি সে আমাকে অনেক বেশি দেবে, সেটা তো ঠিক নয়। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে সহনশীলতার তো কোনো বিকল্প নেই। যে রাজনীতির কথা একটু আগে বললাম আমি, আমাদের বন্ধুরাও তো রাজনীতি করতো,
কিন্তু কখনো আমাদের রাজনীতি নিয়ে কোনো ঝগড়া হয়নি। ঝগড়া হচ্ছে এখন। এই রাজনীতি মানুষকে বিভাজিত করছে, এই রাজনীতি দেশ থেকে মানুষকে দূরে সরিয়ে দিচ্ছে। আর যে সত্যবাদিতার কথা বললাম তার চর্চা কিন্তু এখন কমে গেছে। তা আমি আশা করি অনুষ্ঠান যারা দেখছেন আপনারা সন্তানদেরকে বন্ধুর মতো আচরণ করবেন, তাদের কাছে কোনো কিছু লুকোবেন না, এবং যদি নিজে কোনো অপরাধ করে থাকেন সন্তানকে বলবেন সে অপরাধটা করে ফেলেছি, সন্তানই দেখবেন আপনাকে সে অপরাধ থেকে বেরিয়ে আসার একটা রাস্তা করে দিচ্ছে। আমরা আসলে সন্তানদের, আমাদের ছাত্রছাত্রীদের আমরা সম্মান করি না। আমি আমার ছাত্রছাত্রীদের বলি যে তোমাদের আমি সেই সম্মান করবো যে সম্মান তুমি আমাকে করবে। আমি যদি ওদের সম্মান না করে যদি শুধু আমার শিক্ষক হিসাবে আমার ক্লাসে এসছে এই যদি ধরে নেই, তাদের একটা ওই ফার্নিচারের মতো ধরে নিলাম যে এসে আসবাবপত্রের মতো আছে, তা তো না। প্রত্যেকের জীবন আছে, প্রত্যেকের জীবনে একটা গল্প আছে, প্রত্যেকের কষ্ট আছে, আনন্দ আছে, দুঃখ আছে। যদি আমি সেগুলো ভাগ করতে না পারি তাহলে কিন্তু আমার শিক্ষকতা ওই পাঠ্যপুস্তক পড়ানো পর্যন্তই থাকবে, সীমাবদ্ধ থাকবে। আর সেই পাঠ্যপুস্তক তো কিছুদিন পর সে ভুলেই যাবে। স্যার, এই মূল্যবোধের জায়গা থেকে সাংস্কৃতিক মূল্যবোধের জায়গাতে যেতে চাই, এবং এই সাংস্কৃতিক মূল্যবোধের ব্যাপারে একটা ক্লু দিতে হচ্ছে আমাদেরকে। সেটা হচ্ছে 1986 সালে আপনার একটা বই প্রকাশ পেয়েছিল, বাংলাদেশের নন্দন তত্ত্ব নামে বইটা প্রকাশ পেয়েছিল। যদি সেই সময়টার কথা বলি আর এখনকার সময়ের কথা বলি, দুটো সময়ের মধ্যে এই মূল্যবোধের কোনো পরিবর্তন কি? অবশ্যই। সে বইটির নাম ছিল শুধু নন্দন তত্ত্ব। আচ্ছা আচ্ছা। এটা ছিল বাংলা একাডেমি ভাষা শহীদ একটা সিরিজ বেরিয়েছিল, 100টা বই বেরিয়েছিল, অসাধারণ সুন্দর সুন্দর বই। তখন মূল্যবোধ ছিল যে মাত্র বিকশিত একটা বিকাশমান অর্থনীতি, সবাই ধাবিত হচ্ছে, কিন্তু মানুষের শিকড়টা মানুষ তখনও ভুলেনি। ঢাকা শহরটা তখনও একটা সুন্দর জায়গা ছিল, নন্দন তত্ত্বের একটা জায়গা ছিল, একটা ভূমি ছিল। এখন যেটা হয়েছে, মানুষ এত বেশি পশ্চিমা ধাঁচে প্রতিযোগিতায় মত্ত হয়েছে, যাকে বলছি আমরা র্যাট রেস, ইঁদুর দৌড়, অথবা ডগ ইট ডগ ওয়ার্ল্ড, সেটি বাংলা না হয় নাই করলাম। সেরকম একটা প্রতিযোগিতার মধ্যে পড়ে আমরা আসলে আমাদের মূল্যবোধটা হারিয়ে ফেলছি, যে আমরা আসলে কি, আমাদের সংস্কৃতিটা কি। আমরা একবার পশ্চিমের দিকে যাই, আরেকবার যাই আরেক দিকে, আরেকবার আরেক দিকে, আমাদের নিজেদের ঐতিহ্যটা কি আমরা সেটা ভুলতে বসে গেছি। আমার মনে হয় এই কিছুক্ষণ আগে বিপ্লব ছিল এই অনুষ্ঠানে, ও যে যে রংটা নিয়ে আসছে মাটি থেকে, মানুষের প্রতিদিনের জীবনযাপন থেকে, আমি মনে করি সেটা একটি প্রতীক। আমাদের জীবনের বহু কিছু কিন্তু আমাদের জীবনযাত্রাতেই আছে। সেখানে যদি আমরা দৃষ্টি দিই, আমাদের গ্রামের মানুষগুলো যাদের আমরা তাচ্ছিল্য করি, যারা কৃষিজীবী যারা আছেন, যারা আমাদের বাঁচিয়ে রেখেছেন, তাদের যে প্রজ্ঞা সেটা যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই জীবনের অনেকখানি আমাদের সমাধান করতে পারি। তা আমি আবারও বলবো যে আমাদের মাটিতে ফিরতে হবে, কারণ আমাদের নৈতিকতাই বলি, আমাদের সংস্কৃতিই বলি, সব কিছুর শিকড় কিন্তু সেই মাটিতে আছে। এবং সেই মাটির যারা চর্চা করেন তাদের জীবনের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখবো শাশ্বত যা সুন্দর যা তা কিন্তু ওইখানে কিন্তু আছে। আমাদের চিত্রকলাই বলি, আমাদের সাহিত্যই বলি, আমাদের শিকড় কিন্তু ওই মাটিতেই। তো মাটিকে ভুলে আমি 10 তলা দালানের উপর বসে আছি, মাটির মধ্যে আমি নেই, তো এটি তো এখন নাগরিক বাস্তবতা। কিন্তু সেই সন্তানকে মাঝে মাঝে যেন মাটিতে নামিয়ে আসি, প্রতীকী অর্থে, বাস্তব অর্থে, তাহলে আমি এই সংস্কৃতি নিয়ে, আমার দেশের সংস্কৃতি অসম্ভব শক্তিশালী সংস্কৃতি, কিন্তু প্রচন্ড শক্তিশালী। একটা স্বাধীনতা আন্দোলনের পিছনে শক্তি দিল। কয়টা দেশ আছে যেখানে ভাষা একটা দেশের জন্মের পিছনে শক্তি হিসেবে কাজ করে? কয়টা দেশ আছে যেখানে 71-এ আমরা গান গেয়ে, 71-এ আমরা এই মাটির কাছে গিয়ে, প্রত্যেক মানুষের তো গ্রামে চলে গিয়েছিল, সেই মাটি তো আমাদের শক্তি দিয়েছে। এখন ঢাকা শহরকে আমরা প্রধান বিবেচনা করে সবকিছু ঢাকা কেন্দ্রিক, ফলে আমাদের সংস্কৃতি বায়বীয় হয়ে পড়েছে, ফলে আমাদের আবার যেতে হবে মাটিতে। স্যার, আমরা শেষের দিকে চলে এসেছি, অনুভব করার চেষ্টা করছিলাম। শেষ করবো স্যার, আপনার কথা থেকেই শেষ করতে চাই। আমাদের দর্শকদের যদি আপনার কিছু বলার থাকে। মাছরাঙা তো একটা প্রতীক, খুব রঙিন একটা পাখি, কিন্তু এই যে পিছনে আছে, এবং আমাদের গ্রামে গঞ্জে এটা কিন্তু ঢাকা শহরে পাওয়া যাবে না। যেখানে মাছ আছে সেখানে মাছরাঙা আছে, অর্থাৎ তারও একটা সংযুক্তি আছে। মাছরাঙা পাখি যেরকম মাছ খুঁজে বেড়ায়, এবং অনেক মাছ নাকি আমি শুনেছি, এটা গ্রামের প্রবাদ, যে মাছরাঙা যা তাকে নিয়ে যায়, ও যাতে অন্য কোনো প্রাণীর হাতে নিহত না হয়, সে মাছরাঙা পাখি যেন আমাকে নিয়ে যায় বলে ভেসে ওঠে। আমি জানি না সত্য মিথ্যা। এই যে আমাদের দেশের যে একটা ভারসাম্য, প্রকৃতির সঙ্গে, মানুষের জীবনের সঙ্গে, রঙের সঙ্গে, এতগুলি রং মাছরাঙা পাখির, আমি মনে করি আমাদের জীবনে এই রংটুকু আমাদের নিয়ে আসা দরকার। প্রকৃতির যে একটা নিয়ম আছে, সেই নিয়মের ভিতরে আমাদের থাকা উচিত। প্রকৃতিকে ধ্বংস করা নয়, প্রকৃতিকে বাঁচিয়ে রাখা, প্রকৃতির গোপন সূত্রগুলি আবার নতুন করে উদ্ধার করা, সেগুলি আমাদের জীবনে প্রয়োগ করা। যদি আমরা এটা করতে পারি,
তাহলে আজকে রাঙা সকাল সত্যিকার অর্থে রাঙা হবে আমাদের প্রত্যেকের জীবনে। আর আমি আশা করছি তোমাদের যেরকম দেখছি অত্যন্ত রাঙা মানুষ তোমরা, তোমাদের কথা বলে খুব ভালো লাগলো আমার। আমি আশা করি প্রত্যেক দর্শকের জীবন রাঙা হবে। আর রাঙা হওয়ার পিছনে কিন্তু থাকতে হবে সেই সততা, সংস্কৃতির পিছনে প্রতি ভালোবাসা এবং পরিবারের ভিতরে অসম্ভব সুন্দর একটা বন্ধন। সেই বন্ধন অটুট থাকুক এই কামনা করছি আজকে সকালবেলা। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। তোমাদেরও ধন্যবাদ।